ডক্টর গগৈ সেটি বলবার চেষ্টা করেছেন। হ্যাঁ, যেমন সুচি তার বাবার বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এই সাক্ষাৎকারী। হ্যাঁ, তাই। কাজেই সেখানে জাতিগত বৈষম্যের শিকার হয়েছেন 4 দশকের উপর ধরে, এবং সর্বশেষ তাদের সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য, নিধন করার জন্য এই কার্যকর্মটি চালু হয়েছে। কয়েকটি তারিখ খুব উল্লেখযোগ্য। একটা হচ্ছে, লক্ষ্য করবেন আপনি যে বিশ্ব জনমতের চাপে সুকি এবং সেনাবাহিনী তারা কোফি আনানের তারাই কিন্তু একটা কমিশন করলো। 24শে আগস্ট এই কমিশন রিপোর্টটি প্রকাশিত হলো। 24শে আগস্টে কয়েকটি ফাঁড়িতে সন্ত্রাসী আক্রমণ হলো। 25শে আগস্ট সেনাবাহিনী এই নিধনযজ্ঞ শুরু করলো। এই মিলগুলি যদি লক্ষ্য করেন তাহলে বুঝবেন যে যখন মানুষ সুকি আর সেনাবাহিনীকে আলাদা করে দেখে, আলাদা করে দেখার ব্যাপারটা নয়, যে জাতিগত নিধন এবং নির্মূলের যে আয়োজনটি 4 দশক ধরে চলছে তার নিকৃষ্ট রূপটি আজকে দেখছি, যে যার ফলে তারা যেন এই দেশ থেকে বিতাড়িত হয়ে অন্য দেশে অবস্থান নেয়। এবং সেক্ষেত্রে ধরেন যে বাংলাদেশের মানুষ, আমরা তো 71-এ তো শরণার্থী ছিলাম, কাজেই বাংলাদেশ সরকার বাংলাদেশের সঙ্গে মিল অমিল কি খুঁজে পান আপনি? মিল আছে, গরমিলও অমিলও আছে। মিলটি যেটি হচ্ছে সেই হচ্ছে এই যে, আমি গরমিলের বিষয়টা প্রথমে বলি, মিলের বিষয়টা পরে আসি। গরমিলের বিষয় হচ্ছে 71 আর 2017 খুব ভিন্ন, বিশ্ব পটভূমি ভিন্ন, বিজ্ঞান প্রযুক্তি ভিন্ন, একেবারে ভিন্নতর। 71-এ জোসেফ আরো স্মরণ করবেন, কারণ প্রথম যে ডেলিগেশনটা পাঠিয়েছিল সোভিয়েত ইউনিয়নের, তারা সবচেয়ে সমর্থক বলে আমাদেরকে 3 জনকে আমরা লক্ষ্য করেছি যে, এবং সোভিয়েত ইউনিয়নও তখন একটা অবস্থান নিয়েছিল যে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বক্তব্য রাখাটি আরেক রাষ্ট্রের জন্য ট্যাবু প্রায়। গণহত্যার বিরোধিতা করবো কিন্তু নবমী মুক্তি যা দাবি করছি, কিন্তু পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে আমরা কোনো বক্তব্য রাখবো না। এপ্রিলের শেষে মেতে। এবং লক্ষ্য করবেন সোভিয়েত ইউনিয়ন অগস্টে মুক্তি চুক্তি হওয়ার আগ পর্যন্ত তারা চুপচাপ ছিল, একদম নিশ্চুপ। আমার ওদের মুখ দিয়ে কোনো কথা বের করতে পারেনি। পৃথিবী কিন্তু বিংশ শতাব্দীর শেষ পাদে এসে এটা বদলে গেছে। এখন অন্য কোনো দেশে যদি গ্রস হিউম্যান রাইটস ভায়োলেশন হয়, তাহলে মানবাধিকার সংস্থাগুলো অনেক বেশি সক্রিয়, বিশ্ব জনমতের প্রভাব পড়ে এর উপরে, এবং যেসব দেশের বিনিয়োগ ওইসব দেশে থাকে তাদের কথা বলার অধিকার এখানে আসে, কারণ তারা বিনিয়োগ করেছে এখানে। এবং তথ্য প্রযুক্তির যে বিষয়টি রয়েছে, খুব দ্রুততার সাথে এই গ্রস হিউম্যান রাইট ভায়োলেশনের স্যাটেলাইট ছবি সারা বিশ্বে দেখানো যায়, বিশ্বময় হয়ে। কাজেই এটি একটা জিনিস। দ্বিতীয়ত হচ্ছে যেটি, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু সমগ্র জাতিকে স্বাধীনতার আকাঙ্ক্ষায় একত্রিত করতে পেরেছিলেন, এবং নির্বাচিত প্রতিনিধিরা একটি সরকার গঠন করেছিল, যেটা ইন্টারন্যাশনাল ক্রেডিবিলিটি বাংলাদেশের মুক্তিযুদ্ধে। এখানে কিন্তু এই ঘটনাটি এখনো ঘটেনি। অর্থাৎ কিছু মানুষ যদি স্বাধীনতার আকাঙ্ক্ষা পোষণ করে, আপাতত অন্তত দৃশ্যমান হচ্ছে যেটি, সেই মারাকানিদের মধ্যে এটা আছে, কিন্তু সাধারণভাবে আছে জাতিগত বৈষম্য বিরুদ্ধে একটা লড়াই। এটি হচ্ছে জাতীয়তাবাদী আন্দোলনের রূপ দেওয়ার ইচ্ছা অনেকের আছে, আকাঙ্ক্ষা আছে, কিন্তু আকাঙ্ক্ষাটা বাংলাদেশে যেভাবে যে একটা পরিপূর্ণ রূপ লাভ করেছিল এটি কিন্তু এখানে এখনো সেই ম্যাচুরিটি আসি, বরং একটা নিরাপদ তারা ফিরতেই চাইছে, তাদের বেশিরভাগ আবার ফিরে যেতে চাচ্ছে। তাদের নেতৃত্বের খানিকটা বোধহয় একটা সংকট আছে, সেরকম নেতৃত্ব কোনো তাদের যারা কিছু নেতা তারা ঠিক বাইরে আছে। বরং সেক্ষেত্রে আমি এই পর্যায়ে এখানে জায়গায় শেষ করি যে মূল এজেন্ডার জায়গাটা, সেখানে বরং বলা উচিত যে বর্তমানে যে কূটনৈতিক উদ্যোগ বাংলাদেশ গ্রহণ করছেন, সরকার গ্রহণ করেছেন, খুব দ্রুত তার কিছু ফল পাওয়া যাচ্ছে, যেটি 71-এ ইন্দিরা গান্ধী পাননি। এবং এক্ষেত্রে যে মাননীয় প্রধানমন্ত্রী যে রাজনৈতিক প্রজ্ঞার যে খুব লক্ষণীয়। উনি প্রথমে বলছেন, প্রথমে যখন উনি একটা লক্ষ্য করবেন তার ঘটনাক্রমে তার
বক্তব্যের অগ্রগতিটা, উনি জাতীয় সংসদে বলছেন যে আমি সন্ত্রাসবাদী ওখানে যে সন্ত্রাসী ঘটনা ঘটেছে আমি তার নিন্দা জানাই, নিধন যেটা হচ্ছে তার প্রতিবাদ জানাই, এটা মায়ানমারের সৃষ্টি, মায়ানমারকে সমাধান করতে হবে, এটা হল জাতিসংঘের সর্বদা। উনি নিউ ইয়র্কে গেলেন যখন, এবং সর্বশেষ যে 5 দফা দিচ্ছেন, সেই 5 দফাতে কিন্তু লক্ষ্য করবেন আপনি যে আমি চাইছি যে ওরা নিরাপদে তার স্বদেশে ফিরে যায়, এবং এটা রক্ষা কবচ কি হবে? এই রক্ষা কবচ হচ্ছে এটা জাতিসংঘের তত্ত্বাবধানে হতে হবে। চৌধুরী যদি বলেন, আমরা আমি শেষ করি কথাটা, আমি আসবো আপনার কাছে, আবার আসবো। আচ্ছা, জি, আপনি আজকে নিশ্চয়ই দেখেছেন যে ডক্টর গ্রেগরি, যিনি হচ্ছেন জেনোসাইড এক্সপার্ট, তিনি কিন্তু বলেছেন যে এটা একটা এথনিক ক্লিনজিং হচ্ছে, আর বাংলাদেশ যেটা দেখিয়েছে তার নাম দিয়েছেন এথনিক জেনারোসিটি। তো সেখান থেকে আজকে আলোচনার বিষয় আমরা ঠিক করেছি জাতিগত নিধন বনাম জাতিগত ঔদার্য। নিধন করছে হচ্ছে মিয়ানমার, আর জাতিগত ঔদার্য দেখিয়েছে হচ্ছে বাংলাদেশ। মানবতা দেখাচ্ছি আমরা। জি, এবং সেই মানবতার ক্ষেত্রে এখন তো বড় প্রশ্ন দাঁড়িয়েছে। দুজন বিজ্ঞ লোক, বিশেষ করে আমার শ্রদ্ধেয় স্যার, তিনি সারা পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রে রাষ্ট্রে ঘুরে বেরিয়েছেন, উদ্বাস্তু দেখেছেন, শরণার্থী, সবকিছু তার দেখার অভিজ্ঞতা রয়েছে। 71-এর মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট এসছে, বর্তমান প্রেক্ষাপট এসছে। সেই সময় কি প্রেক্ষাপট ছিল? অনেকগুলো দেশ আমাদেরকে তখন তাৎক্ষণিকভাবে আমাদের সাপোর্ট দেয়নি, বলেছে এটা পাকিস্তানের আভ্যন্তরীণ ব্যাপার, নানা ঘটনা ঘটেছে। কিন্তু এখন যেটি বললেন ডক্টর স্যার, এখনকার প্রেক্ষাপট সেরকম হওয়ার কথা নয়, কিন্তু সেরকম একটা অবস্থা কিন্তু ঘটে গিয়েছে। এখন কিন্তু ঘটে যাচ্ছে বলে আর কিছু নাই, ঘটে অলরেডি গিয়েছে। এখন আমাদের দেখবার জায়গাটা স্পষ্টত হচ্ছে আসলে আমাদের বন্ধু কারা। আমরা অনেকের সাথে অনেক মিত্রতা করেছি, অনেক কিছু সুবিধা অসুবিধা বিনিময় করেছি, আমরা কি পাচ্ছি, কি দিচ্ছি, কি করব, এই হতাশার পাচ্ছি কিনা সেটাই। আমরা বড় বড় প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে নানা রকম বাণিজ্যিক চুক্তি করেছি, আমরা নানা রকম সমঝোতা করেছি। তো সেই প্রেক্ষাপটে এখন আমাদের যে জায়গাটি, আমরা তো অবশ্যই দল মত নির্বিশেষে প্রত্যেকটি দল, নানা শ্রেণী পেশার মানুষ, আমরা কিন্তু এই যে রোহিঙ্গা যারা মানুষগুলো রয়েছে তাদেরকে আমরা গ্রহণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন, তিনি বলেছেন যে তারা যদি 16 কোটি মানুষ যদি খেতে পারে তাহলে তারা আমাদের সাথে খেতে পারবে। তারা এখন বিশ্বকে দেখতে হবে যে আমরা যে মানবতার কাজটা করেছি তারা আমাদের জন্য কি করে। আমি সর্বপ্রথমে আজকে দুজন অভিজ্ঞ লোকের সামনে, আমাদের দর্শক যারা রয়েছেন আমাদের এই জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানের সামনে একটি কথা বলতে চাই যে আপনাদের বহুবার কথা নয়, রানা প্লাজার যখন ধস নামে তখন বাংলাদেশ থেকে সব গার্মেন্ট বায়াররা চলে যাওয়া শুরু করলো, যে গার্মেন্ট প্রোডাক্ট আমরা কিনবো না, এখানে রক্তের দাগ ও মুক্ত বহু কথা বলা হলো। তাহলে আজকে এই মায়ানমার যখন এই ধরনের সহিংসতা ঘটালো এবং বাংলাদেশ এই মানুষগুলোকে গ্রহণ করলো, শত প্রতিকূলতার মধ্যেও আমরা দারিদ্রতা বা মধ্য আইন বেশি সময়ের মধ্যে গ্রহণ করেছি, তাহলে বিশ্ব আমাদের জন্য কি করতে চায়? এই ত্রাণ বা যেটা তাৎক্ষণিক, সেটা আমাদের বড় সমাধান নয়। আমি একটা জায়গায় স্পষ্টত বলতে চাই, সেটি হচ্ছে যে দেখেন, মায়ানমার আসিয়ানভুক্ত দেশ হওয়ার পর থেকে বা গণতন্ত্রের তথাকথিত গণতন্ত্রের পর থেকে তারা ভয়েস রেস করেছে বিভিন্ন দেশে। তাদের অনেক কর্মী কিন্তু ইতিমধ্যে আমি দেখেছি সিঙ্গাপুরে প্রায় 1.5 লাখ কর্মীকে তারা পাঠিয়েছে। সেখানে বাংলাদেশের জনশক্তি বাজারকে সংকুচিত করে সুবিধা পেয়েছে। সুবিধাইতে এখন প্রচুর মায়ানমারের কর্মী সেখানে গিয়েছে। আমরা দেখেছি যে পৃথিবীর বিভিন্ন দেশে সব মিলিয়ে তাদের জনসংখ্যার 5.5 কোটির মধ্যে 10% কর্মী বিদেশে কাজ করে থাকে, আর রোহিঙ্গা জনগোষ্ঠী হচ্ছে মাত্র 4%। তাহলে আমাদের এখন এই মুহূর্তে আমরা কেন এই দাবিটা তুলতে পারবো না? আমাদের যারা মুসলিম ভাতৃপ্রতিম দেশগুলো রয়েছে, কুয়েত, কাতার, সৌদি আরব দেশগুলো রয়েছে, তারা কেন আমাদের দেশ থেকে এই যে কর্মী নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে দেশ থেকে আমরা যেহেতু এই উদারতা দেখিয়েছি, আমরা মুসলিম রাষ্ট্র 10 লক্ষ রোহিঙ্গা আমরা রেখেছি, যে আমাদের 10 লক্ষ শ্রমিক করে নিয়ে যায়, তাহলে এটা আমরা কম্পেনসেট করতে পারবো। আর মিয়ানমার উপর চাপ তৈরি করতে পারে যে তোমাদের হাতে রক্ত, কাজে তোমাদের শ্রমিক অনেকে বলছে অর্থনৈতিক অবরোধের কথা বলা হচ্ছে। তো সেই ক্ষেত্রে এটা তো অর্থনৈতিক অবরোধ না, এটা জাস্ট গভর্নমেন্ট একটা পলিসির ব্যাপার, আমি কোথায় থেকে নেব, এটা এমন কোনো কঠিন শাস্তি না। সেই জায়গাটাতে আমি এখন বিশ্ব নেতৃবৃন্দ, বিশেষ করে যারা মুসলিম কান্ট্রির মধ্যপ্রাচ্য দেশগুলো রয়েছে, তাদেরও কিন্তু বিবেকের কাছে একটা প্রশ্ন তুলতে চাই। আপনারা দেখুন, আপনারা বুঝুন যে আমাদের জন্য আপনারা কি করতে চান, কি করার জন্য আপনাদের এই অবস্থা রয়েছে। তো এই সকল সার্বিক অবস্থার প্রেক্ষাপটে এখন আমরা নানাভাবে সেখানে ত্রাণ দেওয়া হচ্ছে। আমরা এক ধরনের ত্রাণ দেওয়ারও প্রতিযোগিতা কিন্তু শুরু হয়েছে, মনে হচ্ছে যে একটা, আমি খুব ভাবে বলতে চাই, মনে হচ্ছে একটা ফটো সেশনের প্রতিযোগিতা সমন্বিতভাবে হওয়া উচিত। এবং এই হচ্ছে না, এই প্রশ্নটাই আমি জাস্ট মোহাম্মদ জমিরকে বলতে চাই যে মিস্টার চৌধুরী যে হাইপোথিসিসটা দাঁড় করালেন, যে যেহেতু 10 লক্ষ রোহিঙ্গাকে আমরা আমাদের দেশে রেখেছি,
এবং এর একটা বড় চাপ আছে আমাদের অর্থনীতির উপরে। কাজে এই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আমাদের এরকম শ্রমিক নিয়ে সেটাকে এক ধরনের কম্পেনসেট করতে পারে কিনা আমাদের পাশে এসে দাঁড়িয়ে, মানে ত্রাণটা পর্যাপ্ত না, সেই ডিপ্লোমেসি আমরা করতে পারি কিনা? আমি এর চেয়ে আরেকটা ধাপ এগিয়ে যাব। আমি বলবো শুধু আমাদের এখান থেকে সামগ্রিকভাবে আমাদের এখান থেকে ওয়ার্কার নিয়ে যাওয়া নয়, শ্রমিক নেওয়া নয়, তারা চাপ সৃষ্টি করতে পারে বিভিন্নভাবে। একভাবে হতে পারে তারা বলবে মিয়ানমার থেকে আমরা আর ওদের শ্রমিক নেব না, যতদিন না পর্যন্ত তারা এই জিনিসগুলো না মানবে। মানবাধিকারকে তারা যদি রেসপেক্ট না করে, মুসলমান ধর্মকে যদি রেসপেক্ট না করে, তারা যদি সন্ত্রাস বন্ধ না করে, তারা যদি বলে ঠিক আছে আমাদের এখানে যারা এসছে তাদের যাদের কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে, রিনিউ করা হবে না, তাদেরকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। আকলমন্দকে দিয়ে সারা কাফি, যে গালিবের কথা, এইটা যদি তারা শুরু করে এবং যদি ওআইসির থেকে এটা করে, ওআইসির মাধ্যমে এটা একটা রেজলিউশন আকারে এটা নেওয়া উচিত। কিন্তু ওআইসি দ্বারা মৃত প্রতিষ্ঠান, কিন্তু সেখানে বলছি আমরা কোথাও দেখছি সেইখানে বলছি যে ওআইসি একটুখানি আছে খুব ইঙ্গিত দিয়ে, ইট ওয়ার্কস মোর অন সিম্বলিক্যাল ফ্যাক্টরস। এই যে কিছুটা মাইক পেন্স কিংবা টিলারসন এরা যে যা কিছু বলেছে, পার্শিয়ালি বিকজ সৌদি আরবিয়া তাদেরকে এ ব্যাপারে বলেছে যে এটা আপনি। কিন্তু সৌদির ভূমিকা আমরা কি দেখছি আসলে? সৌদির ভূমিকা আমি বলবো যতটুকু হওয়া উচিত ছিল ততটুকু নেই, কিন্তু যতটুকু এসছে একটা ইঙ্গিত হিসেবে দেখা যেতে পারে। এবং এর কারণে অন্যান্য দেশ যারা আছে এর সঙ্গে স্বার্থে জড়িত, যেরকম ইউএই আছে, কুয়েত আছে, এরা মুসলিম দেশগুলোকে আমাদের শ্রমিক নেওয়ার ব্যাপারে কি ধরনের কূটনীতি আমরা শ্রমিক নিয়ে যাবেটা কোথায়? আমার সমস্যাটা যেটা হচ্ছে শ্রমিকের চাহিদা কিন্তু তাদের আছে না, শ্রমিকের চাহিদা আমাদের দেশের প্রতি বিশেষ নজর তারা না। শ্রমিকের চাহিদা থাকলেও যে সমস্যাটা যেটা হয়েছে সাউদি আরব বলে এক্সাম্পল, সাউদি আরবেতে 1991 সালে তখন আমি ওখানে রাষ্ট্রদূত এসে গেছি, পরে ওআইসিতে হেড অফ দ্য পলিটিক্যাল ডিভিশন। যে একজন দর্শক আছেন, ফোন নিয়ে আমরা আলোচনায় আসছি। কে বলছেন? পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, আমি ভাই হারুন রশিদ বলছি। আমি একজন মুক্তিযোদ্ধা। আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি না। আপনার টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি না। আমি কমাই দিতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন বলুন। তারপরে আমার প্রশ্নটা, এখানে আমাদের এক আওয়ামী লীগের এমপি তামারি বলছে যে সিরাজগঞ্জের একটা হাবিবে মিলাদ হয় নামটা, আপনার অনুষ্ঠানে কোন বলছে, আমি শুনছি। সে বলছে আমি কিছুদিন ওখানে ছিলাম এবং আমি জানতে পারছি যে তারপরে ওদের ওইখানে যে পুলিশ হইতে হামলা করছে সন্ত্রাসীরা, সেটা হইলো 200 মাইল দূরে জঙ্গলে। আর ওরা দেয়া তার মানে ঘর বাড়ি জ্বালাই দিতেছে 200 মাইল দূরে। তো এখানে 1 ঘন্টার মধ্যে যাইয়া ওইখানে এটা কি করে 200 মাইল দেওয়া, ওইখানে পরিকল্পনা না থাকে, ওইখানে 200 মাইল দূরে দেয়া তার মানে বাড়ি ঘর জ্বালাই দেওয়া, সব মাছ মেরে বানাইতেছে, বড় হত্যা করতেছে। জি, অনেক ধন্যবাদ। প্রশ্নটি আমরা পেয়েছি, আমরা উত্তরটি নেব। তার কথা হচ্ছে যে যারা কোট আন কোট আরসার কথা বলা হচ্ছে যে পুলিশ ফাঁড়িতে আক্রমণ করেছিল, তাদেরকে সিঙ্গেল আউট করে টার্গেট করে না মেরে সাধারণ জনগণের উপরে এরকম কেন করা হচ্ছে? আমি ওর সাথে একমত। আমার কথা হচ্ছে যে আরসা এই দুর্ঘটনাগুলো ঘটিয়েছে কিনা এই ব্যাপারে আমি সন্দেহ আছে। ক্ষমতা আছে কিনা? আমার 100টা কিলোমিটার বিস্তৃত এলাকা জুড়ে একসঙ্গে সুপরিকল্পিত ভাবে যেখানে চলাফেরা খুব গন্ডগোল, সহজে চলাফেরা করা যায় না, সেখানে হঠাৎ করে একসঙ্গে সুপরিকল্পিত এইটা ঘটনা ঘটানো আমার কাছে যথেষ্ট সন্দেহ আছে, সক্ষমতার অভাব। এবং সে কারণে আমি বলবো এটা সুপরিকল্পিত ভাবে ওরা কোফি আনান রিপোর্টটাকে যাতে বাস্তবায়ন করতে না হয় সেই কারণে এই ঘটনাটা ঘটিয়েছে। কিন্তু অং সান সুচি কিন্তু তার বক্তৃতা আবার কোফি আনান, অং সান সুচি উনি হচ্ছেন এখন, উনি নোবেল প্রাইজ উইনার না, উনি হচ্ছেন ওখানকার সেনাবাহিনীর মুখপাত্র, পাবলিক রিলেশনস অফিসার, হত্যাকারীদের মদতদাতা বলা যেতে পারে। হত্যাকারীদের পাবলিক রিলেশনস অফিসার। ওনাকে মাস মিডিয়া কমিউনিকেশন ডিপার্টমেন্টে আনো, ছাত্রী হিসেবে রাখো, দেখবে খুব ভালো উনি বক্তৃতা দিতে পারবেন। রেটরিক্স কিন্তু দারুণ। না, রেটরিক্স দেবে না, ইংরেজিতে বলবে সে, ইংরেজিতে বলবে সে, আমরাও শুনবো। ওইটাই করো, ঢাকা ইউনিভার্সিটি মাস মিডিয়া কমিউনিকেশন ওখানে ভর্তি করে দাও তোমার ডিপার্টমেন্টে। আমার মনে হয় যে
ওই শ্রমিক ওরা 10 লক্ষ নিয়ে কোনো অবরোধ করুক, হ্যাঁ এটার পদ্ধতি হতে পারে, কিন্তু মৌলিকভাবে প্রথম হচ্ছে যে কথাটি প্রধানমন্ত্রী আজকে ইয়েতে বলেছেন, সেটা হচ্ছে প্রথম হচ্ছে যে দ্রুত এবং চিরতরে এই নৃশংসতা বন্ধ করা, নিধন বন্ধ করা। দূরে বলতেছেন যে ওখানে নিরাপদ একটা আশ্রয় মানে। এখন জেনারেল অ্যাসেম্বলি যেন সে ভালো জানে, জেনারেল অ্যাসেম্বলির কোনো অপারেটিভ ক্ষমতা নেই আসলে। অপারেটিভ ক্ষমতা হচ্ছে এই নিরাপত্তা পরিষদের, সাধারণভাবে বলছি, সেটাও সন্দেহ জায়গা রয়েছে, কিন্তু তারপর অপারেটিভ পার্ট ওটা। সেক্ষেত্রে মনে করেন যে এইটাকে বাধ্য করতে যদি হয়, অংশটি দেখেন কিছুটা বাধ্যতা হয়েছে বিশ্ব জনমতে, আগের জায়গাতে একটু কসোভোর ক্ষেত্রে কিন্তু সাধারণ পরিষদের সিদ্ধান্ত হয়েছিল। হ্যাঁ, এটা কিছুটা, কিন্তু কসোভোর ক্ষেত্রে কসোভোর ক্ষেত্রে একটা অন্য জিনিস ছিল, সেটা হচ্ছে আমেরিকা সরাসরি যদি বম্বিং শুরু করলো এবং জন ওয়েসলি ক্লার্ক সে এবং তার সঙ্গে ম্যাডলিন অ্যালবার্ট দুজন একত্রিত হয়ে নিকোলাস বার্নস, তখন আমি চেয়ারম্যান G77 ইউরোপ, তখন দুজন আমাকে ফোন করেছিল, তারা বললো we are initiating the bombing and we want to see what they will do. তখন the whole thing was unfolding, মানে সোভিয়েত ইউনিয়ন, so they didn't have the সক্ষমতা। কাজে এই নিরাপত্তা পরিষদের ব্যাপার হচ্ছে যে ভারত, চীন, অন্যান্য রাষ্ট্রের ব্যাপারে একটা জিনিস লক্ষ্য করেছে, সেটা হচ্ছে যে গণতন্ত্র কোন ক্রমে এখানে প্রবেশ ঘটানোর পরে বিনিয়োগ বেড়েছে। ভারত সেখানে বহু বছর ধরে অর্থনৈতিক সম্পর্ক গভীর করেছে, চীন ওয়াইলের পাইপলাইন তৈরি করছে, এবং এগুলো ক্ষেত্রে খুব দুর্ভাগ্যজনক হচ্ছে যে মিয়ানমারের মোট বিনিয়োগের 30% কিন্তু চীনের বিনিয়োগ। এবং এটাও মনে রাখবেন যে অস্ত্রের যে সরবরাহ, মূল অস্ত্রের সরবরাহ হচ্ছে রাশিয়া, চীন এবং বর্তমানে ভারতের সাথে আলোচনা হচ্ছে, তার সঙ্গে ইসরায়েলও যোগদান। ইসরায়েল। এবং এই ক্ষেত্রে বিশ্ব বিবেকের জন্য খুব দুর্ভাগ্যজনক বিষয় যেটি হচ্ছে, সেটি হচ্ছে যে অর্থনৈতিক স্বার্থটি মানবিক স্বার্থের বিপরীতে দেখা যাচ্ছে, এবং বাস্তবিকভাবে মানবিক স্বার্থটা পস্ত হয়েছে। এটার সমাধান একমাত্র অর্থনৈতিক অবরোধী। যদি বাস্তব ক্ষেত্রে অর্থনৈতিক আমরা বিশ্ব বিবেক যদি অর্থনৈতিক অবরোধ গড়ে তোলে এবং এটার হুমকি দিলেই পরিস্থিতির একটা আমূল পরিবর্তন হয় বলে আমার ধারণা। তাহলে এখনো বস্তুত পক্ষে জিনিসের একটু আমি খোলাসাভাবে বলি যে বাস্তবিক মায়ানমারে গণতন্ত্র আসেনি। এটা একটা সেনা শাসিত সরকার, বাংলাদেশে যেমন সামরিক শাসন আমল হয়েছে তার একটা বেসামরিক লেবাস দেওয়া হয়েছে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কিন্তু সেরকমই বক্তব্য দেওয়ার চেষ্টা করছে যে অং সানের মধ্যে দিয়ে একটু হলে যে গণতন্ত্র সূচনা হয়েছে, এখন যদি তাকে পুরোপুরি ডিসকার্ড করে তাহলে মিলিটারি পুরোটাই টেক ওভার করবে। এই জন্য তারা খুব সতর্কভাবে কিন্তু তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে, তাতে তাদের গণতন্ত্র এগিয়ে নিতে চায়, না হলে আবারও তারা পেছনে গিয়ে পুরো সামরিক কন্ট্রোলে নেবে, এরকম একটা দ্বিধা পশ্চিমা বিশ্বের মধ্যে আছে। এইটুকু সুযোগে সদ্ব্যবহার করে কিন্তু বিদেশি ব্যবহার করে জাতীয় স্বার্থ সংরক্ষণ করছে। গণতন্ত্র গণতন্ত্রের পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। কে বলছেন? আমি চট্টগ্রাম থেকে শহীদ বলছিলাম। বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘে সুন্দর একটা বক্তব্য রেখেছেন, যেটা বিশ্ব শান্তির জন্য এবং মানবতা রক্ষার জন্য মানবিক বিষয়ে। তাহলে আমরা আমাদের নেত্রী এবং বাংলাদেশ জনগণ, বাংলাদেশের প্রধানমন্ত্রী সবাই মানবিক বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে, যেটা বিশ্বের কাছে এখন প্রশংসিত হয়েছে। তা আমরা এই যে প্রস্তাবগুলি মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘে দিয়েছেন, সেই প্রস্তাব হচ্ছে সবচেয়ে উত্তম প্রস্তাব। সে প্রস্তাবের মাধ্যমে আমরা আশা করি যে কি মিয়ানমারে এই যে রোহিঙ্গাগুলি ফিরে যাবেন এবং সেই দেশে শান্তি ফিরে আসবেন। শান্তির বিষয়ে আমরা কিভাবে শান্তি হবে সেই বিষয়ে আমরা একটু আলোচনার দিকে এগিয়ে গেলে ভালো হয়। কিন্তু অর্থনৈতিক যদি বিষয়দেরকে নিয়ে আসা হয় মিয়ানমারের জন্য, তাহলে তো সেখানে মানবতা নিতে হবে। জি, অনেক ধন্যবাদ আপনার মতামত দেওয়ার জন্য। আমাদের সঙ্গে আছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান। জি ডক্টর মুস্তাফিজ, আপনি যদি বলেন আপনার বক্তব্যটি কি? জি, থ্যাংক ইউ ভেরি মাচ। এই বিষয়টি তো অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়, এবং এটা ব্যক্তি যেমন আলোচিত হচ্ছে, সারা বিশ্বের মানুষ ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবেই এই জাতিগত নিধন ব্যাপারটা নিয়ে আলোচিত, আন্দোলিত এবং কষ্ট পাচ্ছে। এটার
প্রমাণ আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে পাচ্ছি। কিন্তু জনগণ আলোড়িত হওয়া একটা বিষয়, সেটা রাষ্ট্র বা রাষ্ট্র যারা চালায় তাদের আলোড়িত হতে হবে। এই আলোড়নটা তাদের কাছে পৌঁছে না ঠিক মতো। আরেকটি জিনিস, যে আমি ব্যক্তিগত ভাবে বলেন আমরা সবসময় মানুষকে মানুষ হিসেবে দেখতে চাই, হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, প্রথমে মানুষ। কিন্তু খুব দুঃখের সাথে একটা জিনিস লক্ষ্য করে থাকি সবসময়, যে মানুষ হলেও আমরা প্র্যাকটিক্যালি একটা সারা বিশ্বের রেসপন্সটা জাতিগত বা ধর্মগত ভাবে বিভিন্ন রকম হয়ে থাকে। খুবই স্পষ্ট যে পূর্ববর্তী মুহূর্তের কথা যদি আপনি চিন্তা করেন, ইন্দোনেশিয়া, সেখানে যারা ছিল তাদের যে এই জাতিকে কিন্তু সারা বিশ্ব যেভাবে রেসপন্স করে দেওয়া হবে, একটা স্বাধীন রাষ্ট্র করে দেওয়া হয়েছে। মানুষ কিন্তু জাতিসংঘ থেকে শুরু করে অন্যান্য দেশগুলো, শক্তিধর দেশগুলো, সেখানে তাদের ভূমিকা ছিল অনেক বলিষ্ঠ। ইথিওপিয়া থেকে আরেকটা খ্রিস্টান রাষ্ট্র বানিয়ে দেওয়া হলো, তারাও বিচ্ছিন্নতাবাদী ছিল বা তাদেরকে আরেকভাবে রেসপন্স করা হয়েছে। যেখানে মুসলিম নাম থাকে, যেখানে মুসলিম নাম থাকে, মুসলমান নাম থাকে, সেই জায়গাগুলোকে রেসপন্স মুসলমান দেশগুলো থেকে আসলে সঠিক হবে। আবার জাতিসংঘ বলেন, সেটা কিন্তু বসনিয়ার ক্ষেত্রে হয়েছে, জি বসনিয়ার ক্ষেত্রে হয়েছে, নেটো বাহিনী হয়েছে, বসনিয়া স্বাধীন হয়েছে। আমি বলি, এখানে আপনাকে বলবো যে বসনিয়ার ক্ষেত্রে কিন্তু ঘটনা ঘটে গিয়েছিল। আমি বলছি যে যত মৃত্যু, যত হানাহানি, সেই যত মানুষকে যে কষ্ট পাওয়ার, হিউম্যান রাইটস এর যে অবমূল্যায়ন যা হওয়ার, সেটা হয়ে গিয়েছে, পরে অ্যাকশনে এসছে। আমি বিশ্বাস করি যে আজকে বার্মায় যেটা হচ্ছে সেটা নিয়েও অ্যাকশন হয়তো হবে। বার্মায় এই মানুষগুলো হয়তো আশ্রয় পাবে, তাদের জায়গায় ফেরত যাবে। কিন্তু যে মানুষটি, যে পরিবারটি আপনার সামনে, আমার সামনে, এই হাত কাটা লাশ, তার সন্তান হারানো, সন্তান তার বাবাকে হারানো, এই কষ্টটা কিন্তু আমরা যেভাবে সময় নিই বা নিচ্ছি। জি, অনেক ধন্যবাদ ডক্টর মুস্তাফিজ, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, মতামত দেওয়ার জন্য। মিস্টার চৌধুরী, আপনি যদি বলেন। আসলে এখন এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে একটা লোক মারা গেল, লাশের কাছে কেন্দ্রে বলছে, আরে লোকটা মারা গেলে চোখটা তো ভালো আছে। সারা বিশ্ব কিন্তু এমন একটা ভূমিকা কিন্তু এখন অবতীর্ণ হচ্ছে, সবাই ত্রাণ পাঠাচ্ছে, এটা পাঠাচ্ছে, সেটা পাঠাচ্ছে, আমাদের সাথে আছে। কিন্তু আপনি যদি একটু দেখেন, বিশ্ব বিবেকের প্রশ্ন কথা বারবার এসছে দুজন অতিথির কাছ থেকে। আপনি দেখেন যে প্রধান প্লেয়াররা, যেটা রাষ্ট্রদূত জনিসহ বলার চেষ্টা করে, প্রধান প্লেয়াররা সবাই সাইডলাইনে বসে রয়েছে। এক্সট্রা প্লেয়াররা কারা? মালদ্বীপ সেখানে একটা অর্থনৈতিক অবরোধ করেছে, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এখানে এসছে, এরদোগানের স্ত্রী এখানে এসছে, যিনি মুসলিম বিশ্বের বাদশা হওয়ার চেষ্টা করছেন। তো এই যে ছোট ছোট যারা সাইডলাইনের প্লেয়াররা, তারা কিন্তু এটা সেটা করছেন, কিন্তু মেইন প্লেয়াররা কিন্তু এখানে কোনো ভূমিকাই রাখছে না। আজকে যদি মেইন প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করতে আমরা না পারি, আমরা কিন্তু সবসময় বলেছি যে বাংলাদেশে সক্ষমতা কূটনৈতিকভাবে সারা বিশ্বের সাথে একটা ভালো সক্ষমতা রয়েছে। তো সেই সক্ষমতার জায়গাকে অ্যাড্রেস করার জন্য আমাদেরকে কূটনৈতিকভাবে এখন এগিয়ে যেতে হবে। আমরা কোনো যুদ্ধ বিগ্রহ, কোনো তাদের সাথে ওই হিংসাত্মক পরিস্থিতি, পরিবেশ তৈরি করে আমরা এই বিশ্বের মধ্যে আবার একটা অমানবিক কোনো পরিবেশ পরিস্থিতি তৈরি করতে চাই না। কিন্তু এখন এই বিশ্বের বিবেকে কি বাতিঘর জাগ্রত হচ্ছে? জাগ্রত হবে কিনা? তারা কি আসলে এই মায়ানমারের এই সংকটে রোহিঙ্গাদের পাশে দাঁড়াবে কিনা? বাংলাদেশের মুস্তাফিজ সেটাই বলেছেন যে পশ্চিমা বিশ্ব যখন এটা সাউদার্ন সুদান হয়, খ্রিস্টান পপুলেশন, তখন তারা স্টিমের হয়, খ্রিস্টান অধ্যুষিত, সেখানে তারা যেভাবে রেসপন্ড করে, মুসলিম দেশের ক্ষেত্রে সেরকম করে না। তো সেখানে এখন একটা জিনিস, মানুষ মানবিকতার কথা বলছি, যে প্রতিক্রিয়া দেখানোর সময় কিন্তু ধর্ম, অঞ্চল এবং দেশের স্বার্থটা প্রধান হয়ে উঠছে। সে কারণেই এখন আমরা যারা মুসলমানরা, তাদের কিন্তু একটা জিনিস ভাবতে হবে, কোনো না কোনো ভাবে মুসলিমদের কিন্তু ব্যাড ব্র্যান্ডিং এর দিকে নিয়ে যাওয়া হয়েছে। আজকে মুসলিম দিক থেকে ঠেলেই কিন্তু একটা কর্নারের দিকে নিয়ে আসা হচ্ছে। আজকে মনে করা হয় যে মুসলিমরা কেন ছড়িয়ে ছিটিয়ে থাকবে, মুসলিমরা তাদের অঞ্চলের দিকে গিয়ে একসাথে থাকুক। এই যে জিনিসটা তৈরি হয়েছে, আজকে দেখেন আমরা অবশ্যই মনে করি বিরতিতে যাব, তার আগে একটি প্রশ্ন নিব, প্রশ্ন নিয়ে বিরতি যাব, তারপর আলোচনায় ফিরবো। হ্যালো, কে আছেন টেলিফোনে? প্রশ্নটি করুন, আমরা আপনার প্রশ্ন নিয়ে বিরতি ফিরব। আমার নাম সোহেল, আমি চট্টগ্রাম থেকে বলছি। বলে ফেলুন। আমি বিষয়কে প্রশ্ন করতে যাচ্ছি, আমি বিষয়ের কাছে প্রশ্ন করছি, যদি তিনি শুনছেন। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশ এত চেষ্টার পরেও, বিশ্ব জনমত তৈরি হওয়ার পরও এই রোহিঙ্গাদেরকে যদি বার্মা সরকার ফিরিয়ে না নেয়, সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের এবং আমাদের বাংলাদেশ সরকারের আর কি করণীয় থাকতে পারে? জি, অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন, উত্তরটি খুঁজবো আমরা বিরতির পরে। প্রিয় দর্শক, গণতন্ত্রের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা একটু পরে ফিরে আসছি, সঙ্গে থাকুন। জন্য ধন্যবাদ। গণতন্ত্রে আজকে আমরা কথা বলছিলাম জাতিগত নিধন বনাম জাতিগত ঔদার্য। বিরতির আগে খানিকটা কথা আমরা বলেছি, বিরতির আগে একজন দর্শকের
প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো যদি আমরা উত্তর নিতে পারি তাহলে ভালো একটা লাগবে। প্রশ্ন ছিল জমি আমার ভালো প্রশ্ন আপনাকে একজন দর্শক প্রশ্ন করেছে, প্রশ্নটা করেছিল এরকম যে যদি আমরা ফেল করি কিভাবে যদি তারা ফেরত না যায় মিয়ানমারে এই আমাদের রোহিঙ্গা নাগরিকরা, সেক্ষেত্রে আমাদের অপশনটা কি থাকবে, করণীয়টা কি আমাদের? আমি বলবো আমরা নিশ্চয়ই এ ব্যাপারে ফেল করব না, তবে এ ব্যাপারে আমাদের কূটনৈতিকভাবে অন্য প্রক্রিয়া চাপ একটু সৃষ্টি করতে হবে। ইতিপূর্বে আমরা কিন্তু ফেল করেছি, আমরা ফেরত পাঠাতে পারিনি। কিন্তু আমি বলছি না 93 সালের পরে একটু একটু গেছে, কিন্তু 2012, 14, 16 পরে হয়নি। একটা কারণ হচ্ছে 1 মিলিয়ন 10 লক্ষ হয়ে গেছে। একটা কারণ হচ্ছে যে এখান থেকে তো আবার চলে গেছে 1.25 লক্ষের মতো তো চলে গেছে এখান থেকে, সৌদি আরবিয়া, কুয়েত, মিডল ইস্ট, মালয়েশিয়া অনেক জায়গায় গেছে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে, তারা চলে গেছে আইডি কার্ড নিয়ে। তো রেমিটেন্সটা কোথায় পাঠায় ওরা? তাদের সম্প্রদায়ের কাছে, এখানে কোন কোন যারা ভাই বোন ছিল তাদের সম্প্রদায়ের কাছে পাঠায়, এবং সেখানে যদি তারা খুন খারাপি বা কোনো কিছু করে সেটা কিন্তু বাংলাদেশে এরকম ঘটনা ঘটেছে। সৌদি আরবে ফাঁসি হয়েছে, কতল হয়েছে দেখা গেছে, সেখানকার মধ্যে যিনি কতলটা করা হয়েছে তিনি হচ্ছে রোহিঙ্গার কিন্তু বাংলাদেশি পাসপোর্ট। ব্যাড ব্র্যান্ডিং কিন্তু বাংলাদেশেরই হয়েছে সেই সময়টার মধ্যে দিয়ে। তো আমি একটু স্যার আপনার কাছে নিশ্চয়ই প্রফেসর রুবায়েত বলবেন, আমি একটু জানবার, আমরা যদি ফেরত পাঠাতে না পারে, দর্শক যে প্রশ্নটি করেছে এবং এখনকার যে প্রেক্ষাপট আমরা দেখতে পেয়েছি যে হত্যা করে গুলি করে কোটি টাকার কাফন দেওয়ার একটা প্রতিশ্রুতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, লোকটা কিন্তু মরেই যাচ্ছে কিন্তু কাফনটা বিশাল বড় করে সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে সেখানকার মধ্যে। তো এই অবস্থার প্রেক্ষাপটে এই 10 লক্ষ লোকের মধ্যে এখন 4 লক্ষ 4.5 লক্ষ যারা এসেছে, আমরা কি আমাদের কূটনৈতিক যে সফলতা, আমরা কিন্তু এখনো বন্ধুপ্রতিম কোনো দেশকে স্যার এখনো সেভাবে দেখতে পাইনি। আমরা ডাবল রোল ডাবল স্ট্যান্ডও দেখেছি আমরা সেখানকার মধ্যে, আমাদের যারা খুবই কাছের বন্ধু হিসেবে যারা বিবেচনা করি তাদেরকে। তো আমরা যদি সেটা সক্ষম না হই তাহলে আমাদের করণীয় কি? আমি ফার্স্ট গুরুত্বপূর্ণ জিনিসটা যেটা বলতে চাচ্ছিলাম, প্রায়োরিটিটা হচ্ছে তৃতীয় কমিটির পরে আসবে জয়েন্ট অ্যাসেম্বলিতে আলোচনা, বিবেচনা, একটা ভোট, যদি ভোট প্রয়োজন পড়ে, না তাহলে বাই কনসেনসাস একটা রেজলিউশন, তার পরবর্তীতে নিরাপত্তা পরিষদে এটা বিবেচনা, নির্বাচন ইত্যাদি। আমাদের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এখন টু ট্রাই টু কনসেন্ট্রেট অন, যেরকম ওবামার শেষ দিকে 2016 সালে আমরা দেখলাম যে প্যালেস্টাইন নিয়ে ইসরায়েলের পক্ষে সারা জীবন আমেরিকা সবসময় অলওয়েজ একটা ভিটো দিয়ে আসছে। লাস্ট মিনিটে উনি একটা ওপরে ইলিগাল সেটেলমেন্টস এ উনি বললেন যে না, অ্যাবস্টেন করবো আমরা, এবং জন কেরি অ্যাবস্টেন করতে বললো এবং সেটা অ্যাবস্টেন করলো। সেটা নিয়ে বিরাট বিতর্ক হলো এবং ডোনাল্ড ট্রাম্প বললো যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে যা কিছু করণীয় আমরা করবো ইত্যাদি। আমরা যদি কোনো ক্রমে কোনোভাবে চায়নাকে এবং রাশিয়াকে অ্যাবস্টেন করাতে পারি, তারা হয়তো ভোট পক্ষে দেবে না, কিন্তু তাদের অ্যাবস্টেন করলে তখন দ্বিতীয় পদক্ষেপ হবে সেটা, we can then go to the International Criminal Court and initiate proceedings which can lead to various ramifications. ক্রিমিনাল কোর্টে গেলে মিয়ানমারের সম্মতি লাগবে। একজন দর্শকের ফোন নিয়ে আমরা আলোচনা করছি। হ্যালো, কে বলছেন? পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি মোসাদ্দেক হোসেন, চট্টগ্রাম। বলুন। আমার প্রশ্ন হচ্ছে, জমির সাহেবের মাধ্যমে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে উনি সত্যটা বসাবেন। তো উনি রাষ্ট্রদূত ছিলেন, উনি অনেক বুঝেন, কারণ বাঙালিদের চেহারা এবং রোহিঙ্গাদের চেহারা একই। সৌদি আরবে উনি সম্ভবত রাষ্ট্রদূত ছিলেন। সৌদি আরবে যে কোনো জাতি আইডি কার্ড ছাড়া চলতে পারে না, যাকে বলা হয় একা বাসুদেরকে, আমরা বলি আইডি কার্ড। কোন ব্যক্তিকে যদি আইডি কার্ড ছাড়া পাওয়া যায়, কিন্তু সৌদিদের এবং ইয়ামানিদের একই চেহারা, বাংলাদেশের বর্মাদের একই চেহারা। প্রশ্নটা কি? যদি সৌদিকেও পাওয়া যায়, আগে অ্যারেস্ট করে জেল কাটানো হয়, পরে পরিচয় দিয়ে ছাড়িয়ে আনতে হয়, এবং সারা বাংলাদেশে সবাই উঠছে। এখন আমার মনে হয় সরকারকে যদি বলা হয় সরকার কাছে এনআইডি দেওয়া আছে, প্রত্যেকটা বাঙালি এনআইডি এনআইডির ফটোকপি নিয়ে তারা রাস্তাঘাটে চলবে। যে ব্যক্তি এনআইডি দেখাতে পারবে না তাকে ধরে নিয়ে জেলে ঢোকাবে। সত্যিকার অর্থে সে যদি বাংলাদেশি হয়, অনেক ধন্যবাদ। আপনি তো খুব মেগা প্রকল্পের কথা বলছেন যে 16 কোটি মানুষই একটা ন্যাশনাল আইডি নিয়ে ঝুলিয়ে কথা বলবো। আমরা বড় প্রসঙ্গে ফিরি। বিশেষ করে ভারত কিন্তু কালকে বলেছে যে এরা কিন্তু রিফিউজি না, তারা বলছে ইললিগ্যাল ইমিগ্রেন্ট, এটা বলেছে, অনুপ্রবেশকারী বলেছে তারা। তাহলে ভারতের ভূমিকা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আর তো আপনি জানেন আরাকান অঞ্চল কিন্তু এখন হেভিলি মিলিটারাইজড, সেখানে প্রচুর ব্যাটালিয়ন সৈন্য আছে, সেখানে চীনের গ্যাস লাইন গেছে,
কোম্বিং পর্যন্ত গেছে, তেল লাইন ওখানে যাচ্ছে। তো আদৌ কি আসলে এদের তারা ফেরত নিবে কিনা? শুধু তাই নয়, এবং সেখানে অনেক ভূমিদস্যু আছে, তারা কিন্তু প্লট বানাচ্ছে, বাড়ি বানাচ্ছে, সেটা আছে, জমি দরকার না সেটা আছে। আমাদের গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস ভুলে যাচ্ছি আমরা, সেটা কিন্তু গতকাল রাত্রির ঘটনা। সেটা হচ্ছে যে সিটওয়েতে বন্দরে যখন নৌকা করে ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার কথা উত্তরে, তখন পেট্রোল বোমা মেরেছে এবং বৌদ্ধরা তারা এইসব যা কিছু করণীয় সহিংসতার ইয়ে করেছে। সেটা না, আমার কথা হচ্ছে যে ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড, মিয়ানমার তাদের জাতীয় স্বার্থ দেখবে আগে, এবং মিয়ানমারের জাতীয় স্বার্থ দেখছে কারা? ওই আর্মির চিফটা হুল্যাং। এবং সে বলেছে যে অলরেডি সে নিজের থেকে 5 বছর তার এক্সটেনশন নিয়েছে, এবং সে বলেছে যে আমি যা কিছু করার, এই যে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং আর্মির আন্ডারে, এবং সে বলছে যে আমি পরবর্তী 2020 সালে নিজে প্রেসিডেন্ট হব, তাই না? এইসব তো আমি দেখেছি। এখন কথা হচ্ছে যে আমরা যদি সিভিলিয়ান প্রসেস অনুসারে, ইন্টারন্যাশনাল ল অনুসারে, ইয়েস মিয়ানমার ক্যান সে আমরা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যাব না, ইট ডাজ নট মিন সুমোটো দ্যাট দে ক্যানট বি টেকেন টু দ্য কোর্ট। মলাদিচ যেতে চায়নি, তাই না? কিন্তু হি ওয়াজ ব্রট আন্ডার দ্য পারভিউ অফ দ্য কোর্ট। আমরা দেখতে পাচ্ছি যে সুদানের দারফুরের কারণে সুদানের যে প্রেসিডেন্ট আছে তিনি, তাকে সমন করা হয়েছে কিন্তু তিনি যাচ্ছেন না। কেনিয়ার যে কেনিয়াটার ছেলে, তাকে সমন করে তিনি যাচ্ছেন না। দ্যাটস অল ডিফারেন্ট। কিন্তু এই ক্ষেত্রে যদি সবাই একত্রিত হয়, স্পেশালি ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্ট যেরকম বলেছে যে আমরা স্যাংশনস ইম্পোজ করতে পারি, বসনিয়ার ক্ষেত্রে ছিল, জার্মানি খুব একটা ছিল। আমি তো আই এম কামিং টু দ্যাট, সেরকম আমাদের না, আমি সেইটাই বলতে যাচ্ছি। 24 তারিখ আমি একটা তারিখ হিসেবে ধরে রেখেছি, পরশুদিন 24 তারিখে নির্বাচন প্রক্রিয়া শেষ হবে জার্মানিতে। সেখানে অ্যাঙ্গেলা মার্কেল পূর্ণ নির্বাচিত হবেন, আমি আশা করছি, সবাই তো আশা, এবং উনি পূর্ণ নির্বাচিত হলে তখন ম্যাক্রন অলরেডি বলেছে এটা জেনোসাইড। ইউরোপিয়ান পার্লামেন্ট বলেছে যদি অ্যাঙ্গেলা মার্কেল তখন সমর্থন দেয়, উনি এখনো সবকিছু খুলে বলছেন না, এবং এই প্রক্রিয়াগত দিকটা টেরেসা মেয়ে বলেছে, সেটা পেন্স বলেছে, সেটা জাস্টিন ট্রুডো বলেছে, এটা একটা আলাদা সাবেক। অনলি আদার কান্ট্রি উইচ হ্যাজ রিমেইনড কোয়াইট, ইউ উইল নোটিস, ইজ জাপান। জাপানকে তারা বুঝিয়েছে ইট ইজ অ্যান ওল্ড রাইভালরি বিটুইন ইংল্যান্ড, colonial power over Myanmar, and Japan, they came and freed the people of Myanmar and Burma from the British colonialists. এইভাবে তারা উপস্থাপন করেছে। একটা জায়গায় একটু নিশ্চয়ই আমরা সকল কিছু বিবেচনা করছি, এখানে একটা প্রশ্ন জাগে যে এইটা কত বছর, কত কাল, কত যুগ, এই বিচার বছরের পর বছর বিচার হবে, আমরা সেই বিচারে অংশগ্রহণ করব, সেখানে রোহিঙ্গারা ফিরে যাবে কিনা, চালে 6 কোটি টাকা, আমিষ আছে, সবজি আছে, আমি একটু আপনার সাথে শুনে বলি, কিন্তু একটু আমরা একটু আমার নিজের ধারণা একটু অধৈর্য হয়ে পড়েছি। এই প্রশ্নকর্তাদের মধ্যেও আছে, বেশিরভাগ প্রশ্নকর্তা চট্টগ্রামে, মানে ওদের প্রতি চাপ তৈরি হচ্ছে আমরা খেয়াল করার বিষয় না। না, বাংলাদেশের আমার মনে হয় ধারণা যে কূটনৈতিক সাফল্য আছে, 1 মাসও ঘটে, 1 মাসও ঘটনা, 3.5 সপ্তাহের মধ্যে। এটা তো গত 24 হিসাব করলে, না 24 হিসাব, 78 থেকে হিসাব করলে কিন্তু দীর্ঘদিন হয়ে গেছে। তখন তো এটা বিশ্ব জনমত সৃষ্টির জন্য, তখন বিশ্ব জনমত সৃষ্টির জন্য যে ডিপ্লোম্যাটিক থ্রাস্ট, সেগুলো বাংলাদেশ দেয়নি, এটা অস্বীকার করতে পারি লাভ নাই, সেগুলো ফেইলিওর আমাদের না। কাজে এই মধ্যে মনে করেন যে অগ্রগতিটা ঘটেছে, যেটা জমি সাহেব ইয়ে করলেন, সিকিউরিটি কাউন্সিলে যুক্তরাষ্ট্র এবং যে টেবিলটা করেছেন নিরাপত্তা পরিষদ, যুক্তরাজ্য করেছে, এটা যুক্তরাজ্য সুইডেন করেছে, ফ্রান্সের যে অবস্থানটা নিয়েছে, এবং সারা বিশ্বের জনমতের কারণে সূচিত বক্তৃতাটা কিছুটা নমনীয় সুরে দিতে হচ্ছে কোফি আনান কমিশন। এটা ইজ এ ওয়ার্কস, বাট শি হ্যাজ টু টেল ইট। সেক্ষেত্রে মনে করেন অধৈর্য হওয়াটার সন্ত্রাসী কর্মকাণ্ড থাকে। আমরা 1 মাসে এতটা, যেখানে আমরা ডিপ্লোম্যাটিক ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি বেশ কিছুটা পাচ্ছি আমরা 1 মাসের মধ্যে, কিন্তু এই চাপটা কিন্তু বজায় রাখতে হবে। ইস্যুটা হচ্ছে এই কারণে কথাটা বলছেন সেটা রাখতে হবে, যে আমাদের কূটনৈতিক চাপটি বজায় রাখতে হবে। এই বজায় রাখতে হবে শুধু রাষ্ট্রের উপর না,
জনমত সৃষ্টির ব্যাপারে আমাদের এই চাপটা যদি আমরা অব্যাহত রাখতে পারি। এবং দ্বিতীয় যে বিষয়টি বলেছেন যে মালয়েশিয়ান কোর্টের তো একটা ওই যে রায় হয়েছে, রায়ে কিন্তু তারা দোষী সাব্যস্ত করেছে এবং এইটা তারা বলেছে যে তারা এটা ইভেন হিউম্যান রাইটস কমিশনে পাঠাবে। তারা কিন্তু আইসিসির কথা বলেনি, কিন্তু হিউম্যান রাইটস কাউন্সিলে পাঠাবে। এবং হিউম্যান রাইটস কাউন্সিলের পজিশনটা খুব স্ট্রং। এবং এটাও লক্ষ্য করবেন, আপনি 71 সালে নিয়ে যাচ্ছেন বলে আমি বলছি, উত্থান্তের ভূমিকাটা লক্ষ্য করেন আর বর্তমান মহাসচিবের ভূমিকাটা লক্ষ্য করেন। বর্তমান মহাসচিব যিনি অভিবাসন বিষয়ে কাজ করেছেন তার যিনি প্রধান ছিলেন, রিফিউজিদের কষ্ট, পেইন, সাফাই আমার একটু সামান্য স্ট্রং পজিশন স্টেটমেন্ট কোন জীবন সেক্রেটারি জেনারেল আমি একটা সাবমিশন দেখেন, আজকে উত্তর কোরিয়া কি একটা উঠালো ফুটালো, সারা পৃথিবী কিন্তু একত্রিত হয়ে গেল। এবং আমরা সেখানকার মধ্যে জাপানের সাথে যারা ব্যবসা করে হঠাৎ করে ব্যবসা বাড়িয়ে দিয়ে ইম্পোর্ট করা শুরু করলো, ভাই যদি ভালো করে ফুটাতে জাপানের ইয়েনের দাম পড়ে যাবে, ডলারের দাম বেড়ে যাবে। তো সেখানে এত সচেতনতা তৈরি হয়ে গেল যেখানে কিছুই ঘটেনি এখনো পর্যন্ত। আর যেখানে 3-4 হাজার মানুষকে হত্যা করা হলো, পা কাটা হলো, মাথার খুলি বের করে ফেলা হলো, আগুন দেওয়া হলো, এর মধ্যেও কিন্তু আমরা ডিপ্লোম্যাটিক যে আমাদের আদান প্রদানের কথা কিন্তু আমরা বলছি, কিন্তু সেই জায়গাটাই যেটি আবারও ঘুরে ফিরে যদি আমরা আসি, আজকে জনির স্যার যেটা বললেন সেটা হচ্ছে যে চায়না নিশ্চয়ই নীরব যদি থাকে অন্তত পক্ষে তবু আমাদের একটা সুবিধার কথা পরিষদের তো একটা সেক্ষেত্রে চায়না খুব সূক্ষ্মভাবে একটা নিন্দা জ্ঞাপন করেছে আর কি। চায়না কেন একটা প্রশ্ন, আচ্ছা ঠিক আছে, চায়না কেন সেই কাজটা করতে যাবে? চায়না সেখানে ব্যবসা বাণিজ্য সবকিছু রয়েছে, কিন্তু আমরা যারা বাংলাদেশে রয়েছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী যখন এসেছে, সমগ্র দেশবাসী আমরা সেলিউট জানিয়েছি। চায়নার যখন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যখন এসছেন, আমরা লাল গালিচে সম্বর্ধনা দিয়েছি। অনেক কিছুতে আমরা তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ আচরণ করেছি, তাদের সাথে আছি, ব্যবসা বাণিজ্যের সব দিক থেকে আছি। কিন্তু যে সংকটটি হচ্ছে গিয়ে একটা অন্য রাষ্ট্রের একটা সংকট আমাদের মধ্যে চাপিয়ে দিয়ে আমাদের মধ্যে করা হচ্ছে, এবং রোহিঙ্গাদেরকে এখন আমরা নতুন সেফ হোমের কথা বলছি। তাহলে এই যে প্রক্রিয়াগুলো তৈরি হয়েছে, এই প্রক্রিয়াগুলিতে কি হচ্ছে, তাদেরকে কিন্তু বাংলাদেশে থেকে যাওয়ার একটা শেষ একটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনায় ফিরবো। কে বলছেন? পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। কে বলছেন? হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আলী ইমাম শেরপুর থেকে বলছি। জি, বলে ফেলুন। ভারত এবং চীন আমাদের বন্ধু। ভারত এবং চীন মিয়ানমারের ব্যবসায়িক পার্টনার। ভারত এবং চীনের তার প্রয়োগ ছাড়া মিয়ানমারের যে রোহিঙ্গা শরণার্থী ভারতকে কিভাবে আমরা পাশে পেতে পারি? ভারতকে পাশে পাওয়ার প্রশ্ন হচ্ছে যে এই মাসে, অক্টোবর মাসে, আগামী মাসে সুষমা স্বরাজ ঢাকা আসার কথা। তাছাড়া অক্টোবর মাসে গোড়ার দিকে পিয়ারার কারণে ওখানে ওদের অর্থমন্ত্রীও ঢাকা আসছেন, জেটলি আসছেন। আচ্ছা, এখন এছাড়া যে জিনিসটা যেটা সেটা হচ্ছে যে ভারতের যারা ব্যক্তিবর্গ আছে সেখানে ওবায়দুল কাদের সাহেব যাচ্ছেন অক্টোবর মাসে দিল্লিতে। ভারত কিছুটা বোধগম্য হয়েছে তাদের মনে যে যদিও তাদের জাতীয় স্বার্থটা গুরুত্বপূর্ণ তাদের জন্য, কিন্তু সার্বিকভাবে বাংলাদেশ নিকট প্রতিবেশী, তাদেরকে তাদের বিরুদ্ধে যদি সবাই মনে করে তারা কাজ করছে, তাহলে কিন্তু ভারতের ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটা অন্যরকমের একটা ছায়া পড়বে। এবং সেই জন্য ভারত কিন্তু সচেষ্ট হচ্ছে, তারা কিছু ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। তারা বলেছে যে এখানে ওই যে হিন্দু সম্প্রদায়ের যারা 586টা পরিবার আছে তাদের কথা বলেছে, যে মমতা বলেছে দরকার পড়লে তারা আমাদের এখানে। ভারতের একটা কনসার্ন হচ্ছে এখানে একটা ইসলামিক সাম্প্রদায়িক জঙ্গিবাদের উত্থান হতে পারে, এইটা তাদের কনসার্ন। ভারতের আইএস বলেছে যুদ্ধ করবে, ভারতের অবস্থানটাকে লক্ষ্য করবেন, পরিবর্তন হয়েছে দুইবার। প্রথম যখন হয়েছে তখন তারা আমাদের বিপক্ষে, একেবারে সরাসরি বিপক্ষে অবস্থান ছিল। কিন্তু যখন এই জায়গায় যখন ডিপ্লোম্যাটিক এন্ডেভারগুলো শুরু হয়েছে, বিশ্ব জনমত সৃষ্টি হয়েছে, তখন সে তার অবস্থানটা পরিবর্তন করে বলছে
যে আমি পাশে আছি। জি, শেষ করলাম 30 সেকেন্ড। হ্যাঁ না, জি জি, আমি যেটা মনে করি পাশে থাকলে পাশে থাকার মতো কিন্তু কার্যক্রম হবে না। কথাটা কাজে অনুবাদ হতো, কাজে অনুবাদ হতে হবে। জি, সেটা সঠিক কথা। আমি সর্বশেষ একটা কথা বলতে চাই যে মায়ানমারে কিন্তু বাংলাদেশের হাই কমিশন রয়েছে, আমি মনে করি তাদেরও একটা দায়বদ্ধতা রয়েছে যে এত বড় ঘটনা মায়ানমারের মধ্যে ঘটে যাচ্ছে, কোনো গোয়েন্দা রিপোর্ট কোনো কিছু আমি জানি যে সেই সক্ষম নয়, তারা ভারতের গোয়েন্দা সংস্থা বা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা মতো স্ট্রং নয়, সেখানে তারাও কিন্তু দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারেনি যে 4 লাখ লোক বাংলাদেশে চলে আসবে সেই জায়গার মধ্যে। তো সবশেষ যেটি হচ্ছে সেটা হচ্ছে বিশ্ব বিবেকের বাতিঘর জাগ্রত হওয়া দরকার। আজকে আমরা আশা করব যে আমাদের মাননীয় এবং এটা রাজনৈতিক ঐক্য এবং সেক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক ঐক্য দরকার এবং সকলে মিলে, সকল রাজনৈতিক দল মিলে আমরা আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কূটনৈতিকভাবে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। জনতন্ত্র গণতন্ত্রে আরো বেশি বেশি করে প্রশ্ন করুন, মতামত দিন, তর্ক তুলুন, কারণ আমরা মনে করি তর্কহীন আর প্রশ্নহীন সমাজ মানে মৃত সমাজ। ভুলে গেলে ভুল হবে যে গণতন্ত্র কেবল একটি সরকার ব্যবস্থা নয়, গণতন্ত্র একটি মূল্যবোধ, একটি দৃষ্টিভঙ্গি, একটি জীবন ব্যবস্থা। গণতন্ত্র মানে মত, দ্বিমত, ভিন্ন মত। আমরা প্রত্যাশা করি গণতন্ত্র ভিন্ন মতের, জনতন্ত্র হোক পরমত সহিষ্ণুতার, অন্যের মতামত গ্রহণের যে সাংস্কৃতিক যোগ্যতা সম্পন্ন সমাজ। প্রিয় দর্শক, আপনাদেরকে সাথে নিয়ে জনতন্ত্র গণতন্ত্র তেমনি একটি সমাজ নির্মাণে প্রত্যাশী। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত দিন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং নিউজ 24 এর সঙ্গেই থাকুন।